পুরো গেট অবধি উল্টো পায়ে যাবে, ঠিক আছে তুমি তাহলে খালি পায়ে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো বেসিক্যালি আজকে হচ্ছে অনন্ত চতুর্দশী, আর আজকে আমার গন্নু এই যে পাশে যে আছে উনি ভাসান চলে যাবে, বিসর্জন চলে যাবে। তো আজকে রীতিমতন সকালে উঠেছি, সকালে বলা ভুল, ঘুমালে আমি খুব জোরে 2-3 ঘন্টা আগে, কারণ কালকে ওদের রান্না পুজো ছিল, তো সেখানে গিয়েছিলাম, আমার নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। তো কালকে আর কোনো ব্লগ করিনি, বাট হ্যাঁ আজকে সকালে উঠে ভাবলাম যেহেতু গণেশ পুজোর দিন কোনো রকম ইন্ট্রোডাকশান দেওয়ার সুযোগ পাইনি, তাই ভাবলাম চলো আজকে একটু ইন্ট্রোডাকশান দিয়ে ভিডিওটা শুরু করা যাক। এখন বেসিক্যালি মোদক বানাবো, কারণ কালকে রাতে মোদকের স্টাফিং বানিয়ে রেখেছিলাম, বাট ওপরটা বানানো হয়নি। তো এখন সমস্তটা কমপ্লিট করব, ঠাকুরকে ভোগ দেব, আরতি করব, তারপর ওনাকে ভাসান দিতে হবে। তার জন্য অনেক প্রিপারেশান আছে, একটু সকাল সকালে উঠে পড়েছি। তার জন্য সকাল যেটাই বললাম 2-3 ঘন্টা ঘুমানোর পর কি ওটাকে সকাল বলবো। তো চলো আজকে দিনটা পুরো আমার সাথে থেকো। আজকে অনেক কাজ আছে, শুধু আজকে অনন্ত চতুর্দশী তাই নয়, আজকে আছে তোমার বিশ্বকর্মা পুজো। আর এখন আমি যাব মোদকটা বানাবো, ওখান থেকে মোস্ট প্রবলি যদি আমি টাইম মেনটেন করতে পারি তাহলে অফিসেও যেতে পারি, কারণ ওখানেও পুজো হচ্ছে। তো এখন বলতে পারছি না কোন টাইমে কি করতে পারবো, সব কিছু ডিপেন্ড করছে একটার পর একটা। তো চলো এদিকে দেখো না, জানলায় 1001টা জিনিস ঝুলছে। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করা যাক। তো ওয়েলকাম ব্যাক টু একটা নিউ ব্লগ। তো চলো শুরু করি। তো মোদক তো আমাদের গন্নু বাবার প্রচণ্ড প্রিয়, তার জন্য মোদক তো দিতেই হয় পুজোতে। আর ওই জন্যই আমি বিসর্জনের দিনও আগের দিন রাতে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, আজকে আউটার লেয়ারটা বানাচ্ছি। তো তোমাদের চলো একটু মুখে মুখে শর্টকাটে বলে দিই, যাতে তোমাদেরও সুবিধা হয়। যারা গণপতি বিসর্জন করে দিয়েছে তারা পরের বছর যেন করতে পারো, আর যাদের বাড়িতে অলরেডি প্রতিষ্ঠিত ঠাকুর আছে তারাও যেন যখন ইচ্ছা হয় দিতে পারো। তো বেসিক্যালি আমি পুরটা বানিয়েছিলাম হচ্ছে নারকেল আর গুড় দিয়ে, নারকেল কুড়োনো আর গুড় দিয়ে, যেমন নারকেলের ছাই বানায়, আর নামানোর সময় হালকা একটু পোস্ত বাটা, ব্যাস যেমন নারকেল নাড়ু হয় তার গোল করার আগেই ওটা নামিয়ে নেবে। আর কিচ্ছু লাগে না পুরে, আর একটু গন্ধের জন্য এলাচ দিয়ে দেবে। আর এই যে ওপরের আউটার লেয়ারটা দেখছো ওটা সেরম কিচ্ছু না, প্রথমে গরম জলের মধ্যে 2 চামচ ঘি আর ওর মধ্যে দুধ দিয়ে দেবে পরিমাণ মতন, মানে যেইটুকুনি জলের পরিমাণ ওইটুকুনি দুধের পরিমাণ, যেমন আটা মাখে ওই গরম জলেই তোমার দিয়ে দিতে হবে চালের গুঁড়ো, সবটা একসাথে গুলিয়ে আটা মাখার মতন মেখে রেখে দিতে হবে আধ ঘন্টা মতন। ওর ওপরে দিয়ে দেবে একটু ঘি, তারপরে এটা রেডি। গোল গোল লাচি করে মোল্ড যেটা আছে মোদকের ওর মধ্যে ঢুকিয়ে চারিদিকের মধ্যে ভিতরটা ওই নারকেলের পুর দিয়ে দেবে, ব্যাস। আর বের করার আগে এটা না তোমার স্টিমার যেটা হয় ওতেও তুমি একটুখানি ভাপ দিয়ে নিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি এই কলা পাতার ওপরেই কড়াইতে করে নেবো। আর ওপর দিয়ে একটু ঘি আর সামান্য কেশর, সমস্ত জিনিসটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আপনাকে 10 থেকে 15 মিনিট এটা ভাপিয়ে নিতে হবে, যেমন আমরা ভাপা পিঠে করি। ব্যাস 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদের রেডি হয়ে যাবে। আর যাদের তোমার ওই যেটা ইডলি ধোসা এসব ইডলি করে ওটা আছে তাহলে তো আরও সুবিধা, আমার কাছে নেই বলে আমি এইভাবে করলাম। ব্যাস 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখো আমার মোদক রেডি। ওই জন্য এবারে আমি ঠাকুরের সামনে ভোগও দিয়ে দেবো। আর ঠাকুর যাওয়ার দিন, মানে আজকে তো অনন্ত চতুর্দশী, সেই দিনও তোমাকে ঠাকুরকে যথাযথ বরণ করতে হবে। তার কারণ যেই দিন ঠাকুর আসে গণপতি বাপ্পা, সেই দিনও তোমাকে যেমনভাবে তুমি পুজো করো যাওয়ার দিনও তাকে সেইভাবেই করতে হয়। কারণ যারা এই নিয়মে পুজোটা করছেন, মানে আমি বেসিক্যালি যে নিয়মটা ফলো করছি, ওইখানে বাপ্পাকে আনার সময় যতটা গুরুত্ব বা মাহাত্ম্য বলতে পারো, যাওয়ার দিনও ঠিক ততটাই তোমাকে সেমভাবে ভক্তিভরে করতে হবে। তো বাপ্পার এক হাতে তো সবসময় মোদক বা লাড্ডু থাকে, তো এখানে দিয়ে দিলাম। আর এখন ফুলের মালা দিয়ে ফুল ঠুল দিয়ে আরতি করে সমস্ত জিনিসটা করব। আর তোমাদের সাথে আরেকটা গল্পও শেয়ার করব যে কেন এই দিনই তোমার গণপতি ভাসান হয়, সেটা শেয়ার করতে করতে তার আগে আরেকটা তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা যদি কেউ গণপতি ভাসান দিয়ে থাকো, সবসময় যাওয়ার আগে কি করবে, একটা লাল কাপড়ের মধ্যে যা মোদক বানাবে সেটাও দিতে পারো, এছাড়াও গুড় বা তোমার ওটা চাল এই দিয়ে তুমি গণপতি বাপ্পার সাথে ওটা ভাসান দিয়ে দিতে হবে। তো চলো
তো গণেশজির ভাসান পিছনে ছোট্ট একটা কারণ আছে। যেই সময় মহাভারত লিখছিল গণেশজির, টানা 10 দিন ধরে অনবরত লেখার দরুন তার শরীরে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল। সেই সময় তাকে 10 দিন লেখার পর 11 দিনের মাথায় তাকে চান করানো হয়েছিল। তারপর থেকে এই রীতিটা চলে আসছে যারা এইভাবে গণেশ পুজো করে। তো বেসিক্যালি এই গল্পটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিল, আমার খুব ভালো লেগেছিল। আর সেখান থেকে আমার ইচ্ছা হয়েছিল যে না, আমিও গণেশ আনবো আর ওই রিচুয়ালস মেনেই পুজো করব। তো আজকেই প্রথম আমি সেটা সত্যি করতে পারলাম ভেবে আমি খুব খুশি। এবার ডাইনিং রুম দেখাও। তালা দিয়েছো? পুরো গেট অফ দ্য রুম উল্টো পায়ে যাবে। ঠিক আছে, তুমি তালা খালি পায়ে যাও। তুমি তালা তার করিয়েছ বামনা, আর উপর দিয়ে জল ঢেলে দাও। একবার হয়ে গেছে, আর জল ঢেলে দাও। ছোট জায়গাতে ঠাকুরে বোঝে। আর একবার চিবিয়ে দাও। আর মোদকটা দিয়ে দাও, মোদকটা দিয়ে দাও। তো সত্যি কথা বলতে এইখানের কাজ শেষ করার পর যেহেতু হাতে টাইম ছিল, প্রথমে বলল ও আগে ওর যে লেবার মানে ওর আন্ডারে যারা কাজ করেন তাদের জন্য মিষ্টির প্যাকেট করা হয়েছিল, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজোও। তো তার জন্য মিষ্টির প্যাকেটগুলো ও বললো যারা যারা এসেছে তাদেরকে আগে ডিস্ট্রিবিউট করে দিয়ে আসি। ওর জন্য ও এখানে কিছু মিষ্টির প্যাকেট নিয়ে তাদেরকে দিতে চলে যাচ্ছে। আর আমি ততক্ষণে একটুখানি ফ্রেশ হয়ে জাস্ট অফিসের জন্য চলে যাচ্ছি, কারণ বললাম না আজকে অফিসেও বিশ্বকর্মা পুজো, তো সবখানে পুজো অ্যাটেন্ড করাটা উচিত। সেই বেসিসেই আমি ভাবলাম যাই, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক গিয়ে আমি দেখা করে আসি। তারপরের ভিডিও আবার আসছে, দাঁড়াও, দিনটা এখনও শেষ হয়নি। ওখান থেকে আমি সোজা চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে, যেহেতু আমাদের রান্না পুজো নেই বাট ওদের আছে। তো ওদের বাড়ির সমস্ত খাবার প্রত্যেক বছরই আমাদের বাড়ি যায়, কিন্তু এই বছর যেহেতু আমি এখানে আছি তো আমি ভাবলাম মা বাবার জন্য খাবার দিয়ে আসি। তার কোনো ক্লিপস নেওয়া হয়নি, তার কারণ আমার আর সত্যি মনে ছিল না। আর ও তারা দিচ্ছে চলো, আমার আরও অনেকের বাড়িতে খাবার দেওয়ার আছে, তো তার জন্য কোনো রকম ওই বাড়িতে খাবার দিয়ে চলে এসেছি। এখন প্রায় 3:30 4টে বাজতে যায়, এখনও অবধি আমি কিচ্ছু খাইনি। তাই ভাবলাম ওদের বাড়িতে যে প্রসাদটা হয়েছিল রান্না পুজো সেটাই খাই। আর এই রান্না পুজোর প্রসাদে থাকে প্রথমে তো জল ঢালা ভাত, তারপরে 5 রকম ভাজা, তারপর থাকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে থাকে কচু, এছাড়া ডাল শুকনো, ইলিশ মাছ ভাজা, আর তার সাথে কাতলা মাছ ভাজা। এছাড়াও অনেকে আরও হয়তো অনেক কিছু করে, বাট ওদের বাড়ি বেসিক্যালি এটাই হয়। আর আমি প্রায় 10 বছর ধরে এই প্রসাদ খেয়েই যাচ্ছি। আর সরি, এছাড়াও থাকে চাটনি, পায়েস, নারকেল ঝুড়ো, এসব আমি আর খাইনি। আমার খুব খিদেতে আমার মনে হচ্ছিল আমি শুধু ভাতটাই খাই। তো খুব ভালো লাগে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে। অন্যান্য বার তো মা বেড়ে দেয়, আরও যেন সুন্দর করে খাই। এই বছর তো আমি নিজে খাচ্ছি, জানি কোনো রকম খাচ্ছি, কারণ এরপরেও আমার ঠাকুর ঘরের প্রচুর কাজ আছে। যেহেতু গণেশজি চলে গেছে, এবার মা কালীকে জায়গা শিফটিং করতে হবে। এছাড়া প্রচুর ঠাকুরের বাসনপত্র নামানো হয়ে গেছে, যেগুলো যেহেতু সব কাঁসা পিতলের না, আবার সব মেজে শুকিয়ে তারপরে তুলতে হবে, নাহলে পিতলের জিনিসে না খুব সহজেই মানে দাগ ধরে যায়, যে দাগ তুলতে তোমার প্রচণ্ড প্রবলেম হবে। এমনিতেও কিছু কিছু দাগ ধরে গেছে, যার জন্য আমি এখানে পিতাম্বরী যে পাউডারটা হয় ওর সাথে মানে সার্ফ মিশিয়ে এটাকে পরিষ্কার করব। এই দেখো কপ্পুরদানিটার অবস্থা, কেউ বলবে যে এটা নতুন, ওই জন্য আমি ভাবলাম এগুলো সব আজকে সেরে রাখবো, কালকের ভরসায় আর কিচ্ছু রাখবো না। তো পিতাম্বরী পাউডার দিয়ে এখন প্রত্যেকটা জিনিস আমি মেজে ঘষে তুলে দেবো।
দেখো পিতম্বরী পাউডার দিয়ে মাজার পর ওই কালা কুষ্টি পুরো একদম মানে কর্পূরদানিটা কিরম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এবার আরেকবার যখন সার্ফ দিয়ে মাজবো একদম পুরো নতুনের মতন হয়ে যাবে। তো আমি এসব কাজ সারি আর ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।